এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ার হিস্ট্রি ফিফথ পেপারের সাজেশন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমরা সাজেশনে উল্লেখ করেছিলাম, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নোটস আমরা দিয়ে দেবো, যেটা তোমাদের 12 ও 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্ন হচ্ছে, লোকার্নো চুক্তি সম্পর্কে টিকা লেখো অথবা লোকার্নো চুক্তির গুরুত্ব লেখো। এটি 12 ও 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফ্রান্স নিরাপত্তা সমস্যার সমাধানের জন্য তার প্রধান প্রতিপক্ষ জার্মানির সঙ্গে সদ্ভাবের নীতি নেয়। এর ফলশ্রুতিতে দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। ব্রিটেন এই পরিস্থিতিতে ফ্রান্সের নিরাপত্তা যাতে বিপন্ন না হয় তার প্রতিশ্রুতি দেয় ফ্রান্সকে। এই রকম একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক শান্তি সুনিশ্চিত করতে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ইতালি 1925 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের লোকার্নো শহরে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি ইতিহাসে লোকার্নো চুক্তি নামে পরিচিত। লোকার্নো চুক্তি মোট 3টি রকমে সম্পাদিত হয়। 1. ফরাসি জার্মান ও বেলজিয়াম জার্মান সীমান্তে গ্যারান্টি চুক্তি। 2. জার্মানি ও পোল্যান্ড এবং জার্মানি ও চেকোস্লোভাকিয়া সালিসি চুক্তি। 3. ফ্রান্স পোল্যান্ড ও ফ্রান্স চেকোস্লোভাকিয়ার মধ্যে গ্যারান্টি চুক্তি। এই ত্রিস্তরীয় চুক্তি লোকার্নো চুক্তি নামে পরিচিত। এই সন্ধিতে আন্তর্জাতিক শান্তি ও আত্মরক্ষার খাতিরে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি যুদ্ধ না করার প্রতিশ্রুতি দেয়। সম্ভাব্য জার্মান আক্রমণ প্রতিরোধ করতে ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। বিরোধ মীমাংসার জন্য সালিসি ও আপোষ মীমাংসার পন্থা নেওয়া হয়। ইংল্যান্ড ও ইতালি এই চুক্তির গ্যারান্টার ছিল। লোকার্নো চুক্তি ইউরোপের দেশগুলি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী চেম্বারলেন একে যুদ্ধ ও শান্তির মধ্যে সীমান্ত রেখা বলেছেন। ঐতিহাসিক টেইলের মতে 1919 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ অবসান ঘটলেও বিজয়ী ও বিজিত রাষ্ট্রগুলি পারস্পরিক বিদ্বেষ কিছুমাত্র কমেনি। কিন্তু লোকার্নো চুক্তিতে বিদ্যমান দুই পক্ষই সমতার নীতি নিয়ে সম্মেলনে মিলিত হয়, ফলে যুদ্ধজনিত পরিস্থিতি কিছুটা অবসান ঘটে। এই কারণে ঐতিহাসিক অ্যালবার্ট কেরি লোকার্নো চুক্তিকে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃত পরিসমাপ্তি বলে থাকেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ পরিসমাপ্তি ঘটলেও সেই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেকটি পক্ষই কিন্তু তখনও নিজেদের মধ্যে শান্তির মনোভাব নিয়ে আসতে পারেনি। তারা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ কিছুতেই দূরে সরিয়ে ফেলতে পারছিল না। এই পরিস্থিতিতেই লোকার্নো চুক্তির উদ্ভব ঘটে। সেই জন্য এই চুক্তিকে যুদ্ধ ও শান্তির মধ্যে সীমান্ত রেখা বলা হয়েছে। এই লোকার্নো চুক্তির জন্য এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে হানাহানি, পরস্পরের প্রতি বিদ্বেষ, হিংসি মনোভাব, সেটা কিছুটা হলেও সমাপ্ত ঘটেছিল। ওই জন্যে একে অ্যালবার্ট কেরি লোকার্নো চুক্তিকে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃত পরিসমাপ্তি বলেছিলেন। এই চুক্তির জন্য ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী চেম্বারলেন, জার্মানির টেস্টম্যান ও ফ্রান্সের ব্রিয়া শান্তিতে নোবেল পুরস্কার পান। 1921 থেকে 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতিতে লোকার্নো চুক্তির অবদান অনস্বীকার্য। এই চুক্তির ফলে জার্মানি লীগের সদস্যপদ গ্রহণ করে। এতে মর্যাদা ও শান্তি বৃদ্ধি পায়। তবে লোকার্নো চুক্তি যে একেবারে ত্রুটিমুক্ত ছিল একথা বলা যায় না। এই চুক্তির কার্যকারিতা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। ঐতিহাসিক E.H. কার এর মতে এই চুক্তি ভার্সাই চুক্তি ও লীগের মর্যাদা, উপযোগিতা ও কার্যকারিতা বেশ কমিয়ে দেয়। আবার ঐতিহাসিক টেলর মনে করেন এই চুক্তি তোষণ নীতির সূচনা করে। তার মতে লোকার্নো চুক্তি যে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে পারেনি তার প্রমাণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তাই লোকার্নো চুক্তিকে দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালের রাজনৈতিক দিকচিহ্ন রূপে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের লোকার্নো চুক্তির গুরুত্ব বা লোকার্নো চুক্তি সম্পর্কে টিকা লেখো। এলে তোমরা এইটুকু লিখলেই অনায়াসে 7 নম্বরের জন্য হয়ে যাবে। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমরা যারা এই নোটসটি দেখে আসবে আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমাদের 5 থেকে 8 A-B পেপারগুলির সাজেশন সবকটা দেখে নেবে, যার যেটা প্রয়োজন 7 A-B 8 A-B।